এটা দেখুন একটু এটা কি বিয়ে করা হচ্ছে নাকি? এটা হচ্ছে বিয়ে করা হচ্ছে এই কাবিনাগের দাড়ি কইবেন এই কোন স্যার এটা কিন্তু আদালত থাকা উচিত। না দেখতে ওকে স্যার একটু সময় নেন, কথা বলে একটু সময় নেন। সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি সরকারি কলেজে সুযোগ্য অধ্যক্ষ মহোদয় কর্তৃক আয়োজিত আমাদের এই অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। যেহেতু এই করোনার কারণে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের তোমরা ঘরে আছো এবং আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা তোমরা যেন ঘরে থেকে তোমাদের পড়ালেখা যেন বিঘ্নিত না হয়, এই চলমান পরিস্থিতিতে তোমরা যেন পিছিয়ে না যাও, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। আজকে প্রথমে তোমরা বাংলা ক্লাস উপভোগ করেছো, এবারে তোমাদের জন্য রসায়ন ক্লাসে চলে যাচ্ছি। আমি তোমাদের জন্য রসায়ন ক্লাস নিয়ে আসছি এবং আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ। তোমাদের আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র কেমিক্যাল চেঞ্জেস। কেমিক্যাল চেঞ্জের আমরা যে দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে পিএইচ এবং পিওএইচ। এবং আমরা এই যে পিএইচ এবং পিওএইচ, এই পিএইচ আমাদের কেন জানতে হবে এবং পিওএইচ কেন জানতে হবে? আমরা জানি যে এই কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্ব সাধারণত আমরা নির্ণয় করে হচ্ছে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন, যে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোনিয়াম পরিচালনের ঘনমাত্রা দ্বারা প্রকাশ করা হয়। যেমন 2 মোলার H দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 2 গ্রাম আয়ন পার লিটার এবং 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 2 গ্রাম আয়ন পার লিটার। অর্থাৎ একটা দ্রবণের পিএইচটা কত সেইটা দ্বারা আমরা জানতে পারি সেই দ্রবণটা অম্লীয় না দ্রবণটা ক্ষারীয় না দ্রবণটা নিরপেক্ষ। কিন্তু এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা যদি আমরা নির্ণয় করি, সেই ক্ষেত্রে অতি লঘু দ্রবণের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিপত্তিতে পড়বো এবং এটা একটা অসুবিধাজনক হবে। যেমন আমরা যদি এই যে এই ঘন আয়নের ঘনমাত্রাকে 10 এর ঋণাত্মক ঘাত দ্বারা প্রকাশ করতে হবে, যেমন 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমরা, তাহলে কি হবে সেটা 10⁻⁻4 গ্রাম আয়ন পার লিটার। অনুরূপভাবে ক্ষারের ক্ষেত্রে যেমন 0.002 মোলার HCl এর ক্ষেত্রে এই যে সমস্যাটা হবে, এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করব? আমরা পিএইচ পদ্ধতিতে চলে যাব। সেই পিএইচ পদ্ধতিতে যাওয়ার জন্য সেই পিএইচ আমরা কিভাবে নির্ণয় করব, পিএইচ কি সেটা নির্ণয়ের জন্য আমরা আমাদের ড্যানিশ বিজ্ঞানী SPL সোরেনসেন উনি দ্রবণের হাইড্রোজেনের ঘনমাত্রাকে পিএইচ দ্বারা প্রকাশ করে এবং এই পিএইচটা তাহলে কি, পিএইচটা আমরা যেভাবে লিখি এই যে পিএইচ, এই পিএইচটা হচ্ছে পটেন্ট অফ হাইড্রোজেন। এখানে পটেন্ট শব্দটি জার্মান শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পাওয়ার। তাহলে সেই বিবেচনায় যদি আমরা পিএইচ কে বলি, পিএইচ এর পুনরূপ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, পটেনশিয়ালস অফ হাইড্রোজেন। তাহলে আমরা এই পিএইচ এর মান দ্বারা, আমি প্রথমে বলেছি এই পিএইচ এর মান দ্বারা আমরা দ্রবণের প্রকৃতি নির্ণয় করব। এই পিএইচ এর মানই হচ্ছে দ্রবণের প্রকৃতি নির্দেশ করে। নেক্সট, তাহলে আমরা এখন আসি যে পিএইচটা কি। আমাদের যে পিএইচ হচ্ছে কোন লঘু জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম কে আমরা পিএইচ বলবো। আমি প্রথমেই বলেছি যে সরাসরি যদি আমরা অতি লঘু দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের 10 ঘাতের ঋণাত্মক মান আসে, সেটা খুব অসুবিধাজনক। সেই অসুবিধাটা দূর করার জন্য আমাদের এই পিএইচ পদ্ধতি প্রবর্তন, এবং পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা। অনুরূপভাবে কিন্তু আমরা যদি পিওএইচ বলি, তাহলে কোন লঘু জলীয় দ্রবণের কি আয়নের হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলবো। অনুরূপভাবে আমরা যেমন দেখি যে পিএইচ সমান যেমন মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, অনুরূপভাবে আমাদের পিওএইচ সমান
মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা। এবং আমরা যেমন বিশুদ্ধ পানিতে বা কোনো জলীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ এবং পিওএইচ সমান 14, এইটা আমাদের পরে লাগবে, আমরা প্রথমে তোমাদের জানিয়ে রাখি। তাহলে আমরা পিএইচ কি এবং পিওএইচ কি সেটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এই বিষয়ে আমরা নির্ণয় করব যে কিভাবে কোনো অ্যাসিড দ্রবণের বা কোনো ক্ষার দ্রবণের পিএইচ আমরা নির্ণয় করতে পারি। আমরা সেই দিকে যাব। নেক্সট, এই যে আমরা যেমন দেখতে পাচ্ছি যে 10 ভিত্তিক লগ, আমরা এটা অঙ্ক করার মাধ্যমে সেটা প্রমাণ করব। যেমন আমরা এখানে কিছু প্রশ্ন দিয়েছি যে এই পিএইচ আমরা কিভাবে নির্ণয় করব। এখন পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দুই ধরনের অ্যাসিড আছে। কিছু অ্যাসিড আছে শক্তিশালী অ্যাসিড, যেটা সম্পূর্ণরূপে অর্থাৎ 100% বিয়োজিত হয়, এবং কোনো কোনো অ্যাসিড আছে দুর্বল অ্যাসিড, যেটা আংশিক বিয়োজিত হয়। আমরা এই দুই ধরনের অ্যাসিডেরই আমরা পিএইচ নির্ণয় করব। যেমন আমাদের শক্তিশালী অ্যাসিড, আমাদের যেমন শক্তিশালী অ্যাসিড আমরা শক্তিশালী অ্যাসিডের মধ্যে যেমন H2SO4, HCl, আমরা দুটো অ্যাসিডের ক্ষেত্রে দেখাবো। আমরা এই শক্তিশালী অ্যাসিড যেমন এই সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডটা কিন্তু 100% বিয়োজিত হবে, অর্থাৎ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করবে। যেমন এই যে H2SO4, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আমাদের H+ আয়ন দান করে, দুটো H+ আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন করে। অনুরূপভাবে HCl বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন দান করে, উৎপন্ন করে। এই যে পিএইচটা কিন্তু আমাদের অ্যাসিডের ঘনমাত্রা দ্বারা আমরা নির্ণয় করি না। ওই অ্যাসিড দ্রবণে এই অ্যাসিড দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তার ঋণাত্মক লগারিদম দ্বারা আমরা প্রকাশ করি। যেমন এখানে আমরা দেখি 0.0 m HCl দ্রবণের পিএইচ কত। এটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা প্রথমেই জানলাম কি যে H2SO4 আমাদের যেমন HCl, এটা কি অ্যাসিড, যেমন 0.05 m HCl দ্রবণের পিএইচ কত। আমরা প্রথমেই বলেছি যে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড, তীব্র অ্যাসিড, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। এই ঘনমাত্রাটা কিন্তু আমাদের এই অ্যাসিডের ঘনমাত্রা। আমরা দেখব যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হলে এই যে তীব্র অ্যাসিড এইটা বিয়োজিত হয়ে H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়ন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 মোল অ্যাসিড থেকে কিন্তু আমরা এখানে 1 মোল আয়ন পাচ্ছি। তার অ্যাসিডের ঘনমাত্রা যদি 0.05 m হয়, তাহলে যেহেতু আমরা 1 মোল থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন পাচ্ছি, তাহলে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 0.05 m। তাহলে আমাদের এই অ্যাসিডের পিএইচটা কত হবে? তাহলে আমাদের পিএইচ এর সমীকরণ হচ্ছে মাইনাস লগ H+ আয়ন এর মোলার ঘনমাত্রা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে 0.05 মোলার HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.05। তাহলে আমরা দেখি মাইনাস লগ 0.05। তাহলে আমরা এই মানটা যদি ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে আমরা ক্যালকুলেটরে কিভাবে দেখব? ক্যালকুলেটরে আমরা প্রথমে লগ নেব। আমরা যদি মাইনাস লগ নিয়ে আমরা মানটা ব্র্যাকেটে বসিয়ে দেই 0.05, তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে 1.30। তাহলে এই যে 1.30 আমরা প্রথমে বের করলাম যে আমরা ফলাফলটা রেজাল্টটা এখানে দিয়ে দিয়েছি। তাহলে 0.05 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ 1.30। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা করতে পেরেছো। এবং এইভাবে আমরা যে কোনো তীব্র অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করে আমরা কি করতে পারি? পিএইচ মান বের করতে পারি। আমরা এখানে দেখলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল অ্যাসিড থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে একটু দেখি, আমরা সেখানে কি দেখতে পাবো? যেমন আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি 0.005, আমরা এখানে দেখি 0.005 মোল
মোলার H2SO4 দ্রবণের, তাহলে 0.005 H2SO4 দ্রবণের pH কত, আমরা এটা একটু নির্ণয় করি। তাহলে আমাদের এই যে H2SO4 এটা একটি তীব্র অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে আমাদের 1 মোল বিয়োজিত হয়ে 2 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তাহলে এখানে আমি কিন্তু প্রথমেই বলেছি যে অ্যাসিডের ঘনমাত্রা মানেই কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা না। আমাদের অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.05, কিন্তু অ্যাসিডের থেকে আমরা তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আয়ন পেয়েছি। যেমন এখানে 1 মোল H2SO4 থেকে আমরা হাইড্রোজেন আয়ন পেয়েছি 2 মোল। তাহলে অ্যাসিডের ঘনমাত্রা যদি 0.0055 m হয়, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 2 গুণন 0.005। তাহলে এইটা কত হতে পারে, আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখি। 0.0055 গুণন 2 আমরা আবার দেখি 0.005 গুণন 2, এটা কত আসে 0.01। তাহলে 0.01 আমরা দেখতে পাচ্ছি 0.01। এখন এই যে অ্যাসিডের ঘনমাত্রা আমাদের 0.005 হলেও এই সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.01। তাহলে এখন আমরা দেখব যে এই সালফিউরিক অ্যাসিড দ্রবণের pH এর মান কত। তাহলে আমরা এই pH ইকুয়াল টু আমাদের যে pH এর সমীকরণ আছে -log H প্লাস আয়ন। তাহলে আমরা এই দ্রবণের H প্লাস আয়নের অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা নির্ণয় করেছি। তাহলে -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমরা বসিয়ে দেই 0.01। এইটা এখন আমরা ক্যালকুলেটরে এটা কিভাবে হিসাব করব, আমরা প্রথমে একটা মাইনাস দেব, মাইনাস দিয়ে লগ দেব, লগ দিয়ে তারপর আমরা এই মানটা বসিয়ে দিব 0.01। তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি 2। তাহলে আমরা এখানে আমরা দেখিয়েছি যে 0.005 এই যে সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে আমরা এই pH কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা দেখালাম। আমরা দেখব এখন একটু ব্যতিক্রমধর্মী একটা অ্যাসিডের pH আমরা একটু দেখব যে অ্যাসিড যদি অতি লঘু হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি ঘনমাত্রা যদি আমরা দেখি, আমরা 2 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখিয়েছি যে 10 to the minus 8 m HCl pH কত। তাহলে 10 to the minus 8 m HCl pH কত। এই ক্ষেত্রে আমরা প্রথমেই শুরুতেই একটা করেছিলাম HCl, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, সে এই হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। তাহলে আমাদের অ্যাসিডের ঘনমাত্রা যদি 10 to the minus 8 m হয়, 10 to the minus 8 m হয়, তাহলে এখানে একটা 1 মোল HCl থেকে 1 মোল হাইড্রোজেন আয়ন হয়েছে, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 to the power 8 মোল। তাহলে আমরা দেখি যে pH সমান -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি -log, আমরা আবার ক্যালকুলেটরে চলে যাই, আমরা কি লিখব -log 10 to the power -8। আমরা যে মানটা পাচ্ছি 10 to the power -8, আমরা যে মানটা পাচ্ছি মানটা হচ্ছে 8। কিন্তু একটা অ্যাসিডের pH তো কখনো 8 হতে পারে না, কারণ আমরা যে আমাদের যে pH স্কেল আছে 0 থেকে 14 পর্যন্ত, সেখানে আমরা দেখি যে নিরপেক্ষ দ্রবণের pH হচ্ছে 7, অর্থাৎ বিশুদ্ধ পানির pH 7। কিন্তু তাহলে এই 10 to the -8 মোলার ঘনমাত্রা বিশিষ্ট HCl দ্রবণের pH আমরা কিভাবে নির্ণয় করব। আমরা দেখলাম যে সরাসরি যখন আমরা নির্ণয় করতে গেছি তখন সেই মানটা হয়েছে 8, কিন্তু একটা অ্যাসিডের pH এর মান কখনো 8 হতে পারে না। তাহলে এই ধরনের বিশেষ করে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়, বুয়েট বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে কিন্তু এই জাতীয় অঙ্কগুলো আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে যে এই যে 10 to the power -8 মোলার HCl
এটা তো জলীয় দ্রবণে আছে। আমি প্রথমে পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে বলছি যে কোন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলবো। তাহলে এই অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু জলীয় দ্রবণে আছে। আমরা জানি যে পানি 1 মোল পানি বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, 1 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 মোল হাইড্রোক্সিল আয়ন। সেই ক্ষেত্রে এই 10⁻⁷ অর্থাৎ পানি থেকে যে হাইড্রোজেন আয়নটা আমরা পাচ্ছি 10⁻⁷। এখন আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যে আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাচ্ছি সেটা হচ্ছে 10⁻⁸ এবং হাইড্রোজেন পানি থেকে যে আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাচ্ছি সেটা হচ্ছে 10⁻⁷। তাহলে আমার টোটাল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হচ্ছে? টোটাল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁸ যোগ 10⁻⁷। এখন যদি আমরা সেই মানটা আমরা বের করি, এখন আমরা টোটাল হাইড্রোজেন আয়নের অর্থাৎ আমরা এখানে কিন্তু টোটাল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পেয়েছি। এই যে 10⁻⁸ মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে আমরা হাইড্রোজেন আয়নের টোটাল ঘনমাত্রা হচ্ছে 10⁻⁸ এবং 10⁻⁷। এটা এসেছে আমাদের পানি থেকে এবং এইটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। যেহেতু আমরা জলীয় দ্রবণ বিবেচনা করছি, তাহলে আমাদের এই pH সমান -log H প্লাস আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন। তাহলে আমরা হাইড্রোজেন আয়নের টোটাল ঘনমাত্রাটা বের করি, -log আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের লিখি 10⁻⁸ যোগ 10⁻⁷। আমরা দেখি এই মানটা যদি আমরা ক্যালকুলেটরে আমরা হিসাব করি, তাহলে আমরা কিভাবে হিসাব করব? প্রথমে লগ নেব, -log নিয়ে ব্র্যাকেটে 10⁻⁸ লিখব, প্লাস লিখে 10⁻⁷ লিখে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 6.96 আমরা যে পিএইচটা পেলাম সেটা হচ্ছে অতি লঘু। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথমে যখন 0.05 এম হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করলাম, 0.005 এম সালফিউরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করলাম, তখন কিন্তু আমরা এই পানি থেকে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পেলাম সেটা বিবেচনা করিনি। এখন প্রশ্ন হচ্ছে যে কখন আমরা এই পানি থেকে প্রাপ্ত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা -10⁻⁷ এইটা বিবেচনা করব। এইটা বিবেচনা করার জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা অতি লঘু দ্রবণ অর্থাৎ অতি লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা এই পানির H প্লাস আয়নের ঘনমাত্রা বিবেচনা করব। এখন প্রশ্ন হচ্ছে এই অতি লঘু দ্রবণ কোনটা? অতি লঘু দ্রবণটা হচ্ছে যদি 10⁻⁵ এর কম হয় কোন অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা, যদি এই যে কোন অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা যদি 10⁻⁵ এর কম হয়, তাহলে আমরা সেটাকে অতি লঘু দ্রবণ বিবেচনা করব। এবং অতি লঘু দ্রবণ বিবেচনা করলে তখন কিন্তু আমাদের পানি থেকে প্রাপ্ত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁷ আমরা যোগ করে টোটাল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করে তারপর আমরা পিএইচ বের করব। এখন কথা হচ্ছে আমরা তাহলে কেন নিচ্ছি না? আমরা যখন 0.05 এম হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করব, তখন কিন্তু এই মানটা খুবই নগণ্য হয়ে যায়। যেমন 0.01 এম এর ক্ষেত্রে, 0.05 এর ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে 10⁻⁷ এটা খুবই নগণ্য। তখন সেই মানটা আমরা গ্রহণ করি না, মানটা একেবারেই নগণ্য। সেই ক্ষেত্রে শুধুমাত্র অতি লঘু দ্রবণের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সাথে আমাদের পানি থেকে প্রাপ্ত যে হাইড্রোজেন আয়ন পাব সেই ঘনমাত্রাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে শক্তিশালী অ্যাসিড বা তীব্র অ্যাসিডের পিএইচ আমরা কিভাবে নির্ণয় করি সেই পিএইচ সমীকরণের সাহায্যে। এরপর আমরা একটা দেখব যে মোল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে 200 মিলিলিটার 0.5 এম সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ আমাদের এই সালফিউরিক অ্যাসিডের কতগুলো আছে? আমাদের যে 200 মিলিলিটার 0.5 এম সালফিউরিক অ্যাসিডে কত মোল সালফিউরিক অ্যাসিড আছে? অর্থাৎ
200 মিলিলিটার 0.5 m সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? আমরা একটা সূত্র ইতিমধ্যে জানি, আমরা একটা সূত্রের মাধ্যমে এটা আমরা বের করব যে n = Vs এই সূত্রের সাহায্যে আমরা সহজেই যে কোনো অ্যাসিডের মোল সংখ্যা, তবে আমাদের মনে রাখতে হবে এই ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে অ্যাসিড দ্রবণের আয়তন, অ্যাসিড দ্রবণের আয়তন, ভি হচ্ছে অ্যাসিড দ্রবণের আয়তন। সবে সেই আয়তন কি প্রকাশ করতে হবে? লিটার এককে। অ্যাসিড দ্রবণের আয়তন হচ্ছে লিটার এককে নিতে হবে। আর এই যে ঘনমাত্রাটা যেটা পাবো, ঘনমাত্রা হচ্ছে মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। তাহলে আমরা এই 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ কত মিলিলিটার? 200 মিলিলিটারের মধ্যে কতটুকু আছে? আমরা যদি এখন সূত্রটা বসিয়ে দেই, তাহলে n সমান আমাদের ভি হচ্ছে কত? 200 মিলিলিটার গুণন হচ্ছে h হচ্ছে 0.05 m। তাহলে আমরা প্রথমেই বলেছি এই মিলিলিটারকে কিন্তু আমরা মিলিলিটার রাখতে পারবো না, আমাদের কি করতে হবে? আয়তনটা লিটার এককে। তাহলে 200 কে আমাদের ভাগ দিতে হবে 1000 দ্বারা, তাহলে এটা লিটার হয়ে গেল, গুণন 0.05। তাহলে এর মোল সংখ্যাটা কত হয়? আমরা ক্যালকুলেটরে দেখি, তাহলে এটা কি হচ্ছে? এইখানে কিন্তু আমাদের কি হচ্ছে? 0.2 গুণন 0.05। তাহলে আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখি যে 0.2 গুণন 0.05, আমরা দেখতে পাচ্ছি 0.01 m, এত মোল। তাহলে এই 0.01 মোল, এই যে 0.01 মোল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে অর্থাৎ n = Vs, এই যে n সমান Vs সূত্র শিক্ষার্থী, এই আমাদের যখন এমসিকিউ সমাধান করতে হয়, অঙ্কের ক্ষেত্রে যখন আমাদের এমসিকিউ সমাধান করতে, যেমন আমাদের একটা এমসিকিউ যদি থাকে 200 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের তার মোল সংখ্যা কত, তাহলে আমরা খুব দ্রুত বের করব। আরেকটা নিয়মে বের করা যায়, যেটা আমরা জানি যে C = 1000 গুণন W ডিভাইডেড বাই M, এই যে C = 1000 গুণন W ডিভাইডেড বাই M গুণন V। এই সূত্রের সাহায্যে যদি আমরা W এর মানটা বের করি, তাহলে আবার W এর মানটাকে কি করতে হবে? আবার মোল আমাদের আণবিক ভর দ্বারা ভাগ করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে, কিন্তু আমরা যখন এমসিকিউ 25টা এমসিকিউ আমাদেরকে যখন 25 মিনিট আনসার করতে হবে, তখন কিন্তু আমাদের শর্টকাটে যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা n = Vs এই সূত্রের সাহায্যে আমরা সহজেই যে কোনো দ্রবণে অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা তার মোল সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এতক্ষণ শক্তিশালী অ্যাসিডের pH নির্ণয় দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থী, শক্তিশালী অ্যাসিডের pH নির্ণয়টা একটু সহজ। আমরা এখন আমাদের যে দুর্বল অ্যাসিডের pH আমরা কিভাবে নির্ণয় করব, সেই দুর্বল অ্যাসিডের pH নির্ণয় করতে আমরা এখানে একটি দুর্বল অ্যাসিড আমরা দিয়েছি, যেমন নেক্সট, যেমন 0.0 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের pH কত? এবং 0.01 m CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। এই দুটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড এর pH কত? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাসিড দুর্বল অ্যাসিড, সেটাই আমরা কিভাবে বুঝবো? এখানে বোঝার দুটি উপায় আছে। এই দুর্বল অ্যাসিড দিলে অবশ্যই সেই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বিয়োজন ধ্রুবকের মান, কে এর মান, অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান কিন্তু দেওয়া আছে। এই মানটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে, K = 1.8 গুণন 10⁻⁻5। এই যে বিয়োজন ধ্রুবকের মান, অর্থাৎ দুর্বল অ্যাসিড, যে অ্যাসিডগুলো দুর্বল, সেই অ্যাসিডগুলো কিন্তু
সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, সেই অ্যাসিডগুলো আংশিক বিয়োজিত হবে। কাজেই আমরা কিন্তু এই অ্যাসিডের ঘনমাত্রা দ্বারা সেই আংশিক বিয়োজিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সরাসরি নির্ণয় করতে পারি না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আমরা যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ যেভাবে নির্ণয় করেছি, আমরা সালফিউরিক অ্যাসিডের পিএইচ যেভাবে নির্ণয় করেছি, সেইভাবে কিন্তু আমরা এই দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে পারবো না। সেই ক্ষেত্রে দুর্বল অ্যাসিড যেটা দুইটি আমি বলছি যে যদি বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটি একটি দুর্বল অ্যাসিড। আবার এই যে কার্বক্সিলিক মূলক যেখানে আছে অর্থাৎ জৈব অ্যাসিডগুলো সাধারণত দুর্বল অ্যাসিড। আমরা এখন দেখি যে এই অ্যাসিডের, আমি কিন্তু শুরুতে বলেছি যে এই অ্যাসিডের ঘনমাত্রা ওই অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সমান না, কিন্তু অ্যাসিডের ঘনমাত্রা ওই অ্যাসিডের হাইড্রোজেন আয়নের, যেমন অ্যাসিডিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, এটা উভমুখীভাবে আমরা বিয়োজন দেখাচ্ছি। এখান থেকে যে আমরা হাইড্রোজেন আয়ন পাচ্ছি আর কি পাচ্ছি, অ্যাসিটেট আয়ন পাচ্ছি। এই যে আয়নটা হাইড্রোজেন আয়ন, এটা কিন্তু এখান থেকে কতটুকু বিয়োজিত হচ্ছে, কত পার্সেন্ট বিয়োজিত হচ্ছে সেটা আমরা এখন জানি না, কিন্তু আমাদের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে। আমরা সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমরা নির্ণয় করি, এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমরা নির্ণয় করি, তাহলে সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার একটা সূত্র আছে আমাদের, রুট বিয়োজন ধ্রুবক গুণন সি। এই যে আমরা এই সূত্রের সাহায্যে আমরা দুর্বল অ্যাসিডের কি নির্ণয় করতে পারি, আমরা দুর্বল অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখি যে আমাদের এখানে আমাদের রুট বিয়োজন ধ্রুবকের মান কি দেওয়া আছে, বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে 1.8 গুণন 10 টু দি পাওয়ার -5, আর আমাদের ঘনমাত্রা কত দেওয়া আছে, সির মান ঘনমাত্রা দেওয়া আছে 0.01। তাহলে এইটা আমাদের কত আসে, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, হিসাব করে দেখি, তাহলে এই যে এখন যে আমরা এইখান থেকে আমরা যে মানটা পাবো যে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রাটা আমরা পাচ্ছি, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিন্তু এই অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অর্থাৎ এই অ্যাসিডটি বিয়োজিত হয়ে যতটুকু হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 1.8 গুণন 10 টু দি পাওয়ার -5 গুণন 0.01, অর্থাৎ অ্যাসিডের মোলার ঘনমাত্রা। এইখান থেকে যখন আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে যাব, তখন আমরা সরাসরি সেই অ্যাসিডের যে পিএইচ নির্ণয়ের আমাদের সূত্র আছে, পিএইচ সমান log H+ আয়নের মোলার ঘনমাত্রা। আমরা কিন্তু এই যে দুর্বল অ্যাসিডের মোলার ঘনমাত্রাটা পেয়ে গেছি। আমরা যদি এখন এখানে মানটা বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এই পিএইচটা আমাদের বের হয়ে যাবে। আমরা দেখি এই মানটা কত আসে, তাহলে সমান log H+ আয়নের ঘনমাত্রা কত, এখানে আছে রুট 1.8 গুণন 10 টু দি পাওয়ার -5 গুণন 0.01। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা ক্যালকুলেটরে যদি হিসাব করি, আমরা লগ বসিয়ে আমরা রুট দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা রুট দিয়ে আমরা মানগুলো বসিয়ে নিতে পারি। 1.8 এক্সপোনেনশিয়াল -5 গুণন 0.01, আমরা দেখি কি মানটা আসে। আমরা কিন্তু এই অ্যানসারটা আমাদের আসে 4. আমাদের রেজাল্ট হলো 4.37। আমরা এইভাবে আমরা দুর্বল অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অর্থাৎ পিএইচ নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারো যে আমাদের কি বিয়োজন ধ্রুবক, অর্থাৎ কে যে বিয়োজন ধ্রুবক আছে, এই বিয়োজন ধ্রুবক তোমাদের মনে রাখতে হবে কিনা বা মুখস্থ করতে হবে কিনা। না, তোমাদের কখনোই এই বিয়োজন ধ্রুবকের মান মুখস্থ করতে হবে না। কারণ হলো যখনই কোনো দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে তোমাদের বলা হবে, সবসময় এই আমাদের বিয়োজন ধ্রুবক কে এর মান দেওয়া থাকবে। সেই মানটা দেখে তোমরা তখন এই সূত্রের সাহায্যে এই যে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করলাম, রুট কে ইনটু সি, এই দুইটার গুণফল থেকে যে টোটাল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব, সেই ঘনমাত্রাটা আমাদের এই পিএইচ এর সমীকরণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার জায়গায় বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা যে কোনো দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে পারবো। যেমন দেখো এখানে আমরা একটা প্রতীকী অ্যাসিড দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে আমরা 0.01 মোলার এইচ দ্রবণের পিএইচ,
এইচ এর দ্রবণের পিএইচ আমরা বের করতে বলেছি এবং এই এইচ এর কি অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড না সবল অ্যাসিড সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ এটা কিন্তু আমরা কোনো অ্যাসিডের নাম ব্যবহার করিনি, একটা প্রতীকী একটা অ্যাসিড ব্যবহার করেছি। কিন্তু আমরা কিভাবে বুঝবো এটা দুর্বল অ্যাসিড? কারণ এখানে কে অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া আছে। এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকলে আমরা প্রথমে পিএইচ বের করতে পারবো। একইভাবে কিন্তু আমরা সেই সূত্রই ব্যবহার করব যে আমাদের এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে? রুট কে এ ইন্টু সি। এই কে এ ইন্টু সি এই দুইটার গুণফল যখন আমরা বের করব তখন আমরা কি পাবো? ওই দ্রবণে অর্থাৎ 0.01 m এইচ এর দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কতটুকু, এক্সাক্ট হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে যাব। আর যখনই আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেয়ে যাব তখন আমাদের যে পিএইচ সমীকরণ আছে এই পিএইচ সমীকরণের হাইড্রোজেন আয়ন লগের পাশে যে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা, এই ঘনমাত্রার জায়গায় অর্থাৎ এই হাইড্রোজেন আয়নের জায়গায় এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা যেটা বের করব সেটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের কি হবে? আমরা ওই অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে পারবো। এখানে আরেকটি কথা আছে, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বলে যে এই অ্যাসিডের বিয়োজন মাত্রা কত। বিয়োজন মাত্রা ক্ষেত্রে আমরা আরেকটি সূত্র ব্যবহার করতে পারি। আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আরো একটি সূত্র আছে। এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আলফা সি সমান রুট কে সি। এখানে দেখো আমরা যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা বের করলাম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করলাম যে বিয়োজন ধ্রুবক, এই কে হচ্ছে বিয়োজন ধ্রুবক আর এটা হচ্ছে মোলার ঘনমাত্রা। এই যে বিয়োজন ধ্রুবক ও মোলার ঘনমাত্রা, এখন কথা হলো কোনো অ্যাসিডের ক্ষেত্রে যদি আমাদের যেমন আমরা এখানে এই অ্যাসিডটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া নেই, কিন্তু এই অ্যাসিডটা দুর্বল অ্যাসিড, তাহলে তখন আমরা কি করব? তখন কিন্তু আমরা এই যে আলফা, এই আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা, এই আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। যেমন এই নিচের অ্যাসিডটার বিয়োজন মাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমরা কি করব? এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমরা নির্ণয় করব কিভাবে? রুট কে এ ইনটু সি। এই রুট কে ইনটু সি দ্বারা হাইড্রোজেন আয়নের টোটাল ঘনমাত্রাটা আমরা নির্ণয় করে আমাদের পিএইচ সমীকরণে বসাবো। বসানোর পরে আমরা যে পিএইচ মান পাবো বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাবো, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান আলফা সি। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানা থাকলো। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি আমাদের জানা থাকে এবং ঘনমাত্রা এই যে আমাদের অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা যদি জানা থাকে, এই যে সির মানটা আমাদের জানা আছে, তাহলে আমাদের কোনটা অজানা? একটা সমীকরণের সব রাশির মান জানা, একটা শুধু অজানা। তাহলে কিন্তু এখানে আমরা কি করতে পারি? আলফা সমান কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে এই অ্যাসিডের ঘনমাত্রা দ্বারা ভাগ করলে আমরা বিয়োজন মাত্রা পাবো। সেটাকে আমাদের কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা দেখি যে এইখান থেকে যদি আমরা বিয়োজন মাত্রা পাইতে চাই, এইখান থেকে যদি আমরা এই সির আলফার মানটা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান আলফা সি। তাহলে এখানে আলফা কি? আলফা সমান হচ্ছে উপরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর নিচে হচ্ছে সি। এটাকে যদি আমরা শতকরায় নিয়ে আসতে চাই তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই সি গুণন 100। তাহলে আমরা যে অ্যানসারটা পাবো সেটা হচ্ছে আমরা পার্সেন্ট বিয়োজন মাত্রাটাকে আমরা শতকরা এককে প্রকাশ করতে পারবো। এরকম আমি দুটি অঙ্ক তোমাদের জন্য দিয়েছি। এখানে দেখো 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত এবং এর বিয়োজন মাত্রা 12%। এর বিয়োজন মাত্রা 12%। এখানে কিন্তু আমরা দেখো বিয়োজন মাত্রার সাহায্যে ওই দ্রবণের পিএইচ সরাসরি বের করতে পারবো। আমরা একটু এটা বের করে দেখি। আমাদের অ্যাসিডের ঘনমাত্রা সি দেওয়া আছে 0.01 m, আমাদের বিয়োজন মাত্রা আলফা দেওয়া আছে 12%। তাহলে এইটা আমরা নির্ণয় করতে পারি। এখান থেকে কি আমরা এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে আলফা সি, এই যে মানটা আমরা পাবো, এই মানটা আমরা কত পাচ্ছি? 0.01 হচ্ছে সির মান। আমরা প্রথমে আলফার মানটা লিখি। আলফা হচ্ছে কত? 12%, মানে 12 ডিভাইডেড 100 গুণন 0.01। এই মানটা যখন আমরা বের করব, এই হাইড্রোজেন আয়নের যে মানটা আমরা যেটা পেয়ে যাব সেই মানটা কিন্তু আমাদের
তাহলে আমাদেরকে 0.12 গুণন 0.01 এই মানটা আমরা কোথায় বসাবো? এই মানটা আমাদের এই যে আমাদের যে পিএইচ সমীকরণ আছে, এই জায়গায় যদি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের জায়গায় এই যে হাইড্রোজেন আয়নটা ছিল, এই হাইড্রোজেন আয়নের জায়গায় যদি আমরা বসাই 0.12 গুণন 0.01 এইখানে যদি বসাই, তাহলে আমরা কিন্তু এই যে এই অ্যাসিডের পিএইচ আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। এইভাবে আমরা একটা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি বিয়োজন মাত্রা দেওয়া থাকে এবং অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া থাকে তখন আমরা পিএইচ নির্ণয় করতে পারি। যদি সেই অ্যাসিডের বিয়োজন মাত্রা দেওয়া থাকে তখন পিএইচ নির্ণয় করতে পারি। এবং কোনো অ্যাসিড যদি আমরা প্রতীকী হিসেবে, বিশেষ করে উদ্দীপক যখন বোর্ড পরীক্ষায় আসে তখন উদ্দীপক অনেক সময় সরাসরি অ্যাসিডের নাম না দিয়ে অ্যাসিড এরকম প্রতীকী অ্যাসিড ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে বিয়োজন মাত্রা বিয়োজন ধ্রুবক দেওয়া থাকলে আমরা সেই অ্যাসিডের পিএইচ এর মান বের করতে পারি এবং দ্রবণের বিয়োজন মাত্রাটা আমরা বের করতে পারবো। আমরা এবার ক্ষারের পিএইচ আগের স্লাইড আমরা 35 মিনিট স্যার। আর ক্ষারের একটি পিএইচ দেখিয়ে শেষ করব। আমরা যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটি ক্ষার। এখন এই দ্রবণের পিএইচ আমরা কিভাবে বের করব? তাহলে ক্ষারের কি আসলে পিএইচ হয়? ক্ষারের প্রথমে পিওএইচ হবে। যেমন এখানে আমরা একটা প্রশ্ন দিয়েছি 0.001 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত, এর পিএইচ কত। তাহলে এখানে কিন্তু আমরা দেখি যে এই শক্তিশালী ক্ষার বিয়োজিত হয়ে এই সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। তাহলে আমরা এখান থেকে আমরা 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পাচ্ছি আমরা 1 মোল হাইড্রোক্সিল আয়ন। তাহলে এটার ঘনমাত্রা কত? 0.001 m। তাহলে আমাদের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে 0.001 অন। এখন আমাদের অনুরূপভাবে পিওএইচ এর সমীকরণ হচ্ছে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা যদি এখানে বসাই, আমরা যদি এখানে বসিয়ে দেই, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা যদি এখানে মানটা বসিয়ে দেই মাইনাস লগ ওএইচ এর মানটা যদি আমরা বসিয়ে দেই 0.001, এই 0.001 এই মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমাদের কি আসবে? আমাদের এই মানটা পিএইচ এর মান আসবে 3। পিএইচ এর মান পিওএইচ এর 3 আসবে। কিন্তু আমরা প্রশ্ন কি চেয়েছিলাম? আমরা প্রশ্ন চেয়েছি 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত। তাহলে আমরা বের করেছি পিওএইচ। শিক্ষার্থীরা প্রথমেই আমি তোমাদের একটি সমীকরণ দেখিয়েছিলাম, সেটা তোমরা অবশ্যই মনে রেখেছো। সেটা হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ সমান 14। এই যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14, এখানে তাহলে আমরা পিওএইচ পেয়েছি। তাহলে আমাদের পিএইচ সমান 14 মাইনাস 3, 14 মাইনাস এই যে আমরা পিএইচ এর মানটা 3 পেয়েছি, এই 3টা যদি আমরা সরাসরি এখানে বসিয়ে দিই তাহলে পিএইচ হচ্ছে 11। অর্থাৎ ক্ষারেরও পিএইচ হয়, কারণ আমাদের টোটাল পিএইচ হচ্ছে 14। সেই পিএইচ এবং পিওএইচ যে কোনো একটা মান জানা থাকলে আমরা পিএইচ ও বের করতে পারবো, পিওএইচ ও বের করতে পারবো। শিক্ষার্থীরা এই যে তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং আশা করি যে আজকের ক্লাসটা তোমরা যদি ভালোভাবে শুনে থাকো বা অবসর সময় আবার পুনরায় তোমরা এই ভিডিওটা দেখে এই পিএইচ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে যেগুলো নিয়মিত পরীক্ষা আসে সেই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে এবং তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে যেন আমাদের সকল শিক্ষার্থীর কাছে এটা পৌঁছে যায়। তোমরা যত বেশি শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে তত বেশি চলে যাবে এবং তোমরা বাসায় বসে অবসর টাইমে এই ক্লাসগুলো দেখতে পারবে এবং অনুশীলন করতে পারবে। তোমরা সবাই ঘরে থাকো। এই চলমান পরিস্থিতি মোকাবেলায় আমরা করোনাকে জয় করব। সবাইকে ধন্যবাদ। আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এর পরের ক্লাস হচ্ছে আইসিটি এবং উদ্ভিদবিদ্যা আগামী রবিবার তোমরা এই সময়ে আবার আমাদের সাথে চলে আসবে আইসিটি এবং উদ্ভিদবিদ্যা ক্লাস উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে।